একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা ক্লাসে যাই। প্রেজেন্ট ক্লজের, আচ্ছা দেখো, প্রথমে আমাদের জানতে হবে আসলে এই জিনিসগুলা কি। ঠিক আছে, ফ্রেজ কি আর ক্লজ কি। তো ক্লজ এবং ফ্রেজ উভয়ই একটি কি বলতো সেন্টেন্সের অংশ বিশেষ। দুইটা জিনিসই কিন্তু সেন্টেন্সের অংশ বিশেষ। এখন শুধুমাত্র মনে করো যে কোনো আহ এমনি তুমি বলতে পারবে না যে ফ্রেজ কি ক্লজ কি। তোমার অবশ্যই বুঝতে হবে যে কি এটা হইতে হলে অবশ্যই এটা কি হইতে হবে, সেন্টেন্সের একটা অংশ বিশেষ হইতে হবে। ঠিক আছে, তো এখন আমরা জানি আগে আগে বেসিক ধারণা, পরে অনেক সহজ টেকনিকে শেখার আছে, যেটা আমি আমার ক্লাসে প্রতি টপিকেই বলে থাকি যে প্রথমে আমরা আর কি বেসিক জানা নেই, পরে শর্টকাট টেকনিক শেখাই দিই। যেমন তোমরা যারা জিরান্ড পার্টিসিপেলের ক্লাস করছো তোমাদের মনে থাকার কথা, তোমরা করছিলে কেউ জিরান্ড পার্টিসিপেলের ক্লাস? জি ভাইয়া, করছি আমি। আচ্ছা, তাইলে মনে থাকার কথা যে প্রথমে আমরা বেসিক শেষ করে পরে হচ্ছে শর্টকাট টেকনিক শিখাই দিছিলাম, আর ওইটা দিয়ে ম্যাক্সিমাম হয়ে যায়। মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে আমার। ওকে, ঠিক আছে, আমরা এখন আর ওই ক্লাসে যাচ্ছি না। পরবর্তীতে কারো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা ওইটাও যাব। আচ্ছা, ওকে। তো আমরা দেখো ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ হলো এমন শব্দ সমষ্টি যার মধ্যে কি থাকে, সাবজেক্ট ও প্রেডিকেট। এখন প্রশ্ন, ভাইয়া সাবজেক্ট কি আর প্রেডিকেট কি, তাই না? এটা মানে ক্লাস 3 4 এর পড়া যদিও, তারপরেও আমরা সাবজেক্ট প্রেডিকেট চিনি, হ্যাঁ। যে যাকে সম্বন্ধে কিছু বলা হয়, সরি যার সম্বন্ধে কিছু কিছু বলা হয় সেটা সাবজেক্ট, আর যা মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই সে হচ্ছে প্রেডিকেট। আমরা আর কি এটা বেসিক ধারণা, এত জানার দরকার নেই, আমাদের যেখান থেকে কোশ্চেন আসবে সেটা জানলেই হবে। তো ফ্রেজের ভিতর কি হইতে পারে বলতো, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো ফাইনাইট ভার্ব চিনি, অবজেক্ট চিনি, অ্যাডভার্বও চিনি, কমপ্লিমেন্ট কি? তোমরা জানো কমপ্লিমেন্ট কি? কেউ বলতে পারবা কমপ্লিমেন্ট কি? কেউ বলতে পারবা? ভাইয়া, ওটাতে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এক্স্যাক্টলি, অর্থাৎ সাবজেক্টের একটা কি ভিন্ন পরিচয়। সাবজেক্টের একটা ভিন্ন পরিচয়, যেমন ধরো আমি আগে কমপ্লিমেন্টটা, কারণ কমপ্লিমেন্ট লাগবে পরে, আমি কমপ্লিমেন্টটা আগে একটু বুঝাই দিই তাহলে ভালো হবে। ধরো এখানে আমি বললাম যে কে, ধরো সাকিব, ধরো বললাম সাকিব সাকিব ইজ দ্য ব্যাড এ, বয়। না না ব্যাড বয় না। দেখো বললাম সাকিব ইজ এ স্টুডেন্ট, এখন বলো তো এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? স্টুডেন্ট এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট বলো তো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। অবজেক্ট। এক্সাক্ট, না না, এটা হচ্ছে যে অবজেক্ট বলছো কমপ্লিমেন্ট। তার হয়তো জানার একটু স্বল্পতা আছে। আচ্ছা, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট, কেন সাবজেক্টের ভিন্ন পরিচয় কেমন? আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে বুঝবা। দেখো সাকিব ইজ এ স্টুডেন্টও কিন্তু সে, অর্থাৎ সাবজেক্টের আরেকটা পরিচয় দিচ্ছে। অর্থাৎ আমরা যদি লিখি যে সাবজেক্ট, সাবজেক্ট ইকুয়াল, সরি, সাবজেক্ট ইকুয়াল স্টুডেন্ট, তাইলেও কিন্তু হয়, অর্থাৎ সাকিব ইজ এ স্টুডেন্ট। বাট আমি যদি আরেকটা, ধরো আমি আরেকটা লিখতেছি যে আহ সাকিব, আচ্ছা সাকিবের নাম দিছি, এবার ধরো অন্য একটা নাম দিলাম। ধরো কার নাম দিই, ধরো জান্নাতুল, হ্যাঁ, ধরো জান্নাতুল প্লেস, আচ্ছা এরা ধরো ধরো লুডো খেলে, ধরে নাও লুডোই খেলে। তো এখন দেখো এটা কি বলতো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট না অবজেক্ট বলতো? অবজেক্ট ভাইয়া এটা। এটা এটা অবজেক্ট হচ্ছে হবে। কারণ দেখো এখানে জান্নাতুল যে লুডো কিন্তু সেই, সে না, অর্থাৎ সাবজেক্টের ভিন্ন পরিচয় না। বাট আমি এখানে যদি বললাম সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব ইজ এ স্টুডেন্ট সে, অর্থাৎ সাবজেক্টের একটা ভিন্ন পরিচয় দিচ্ছে। অর্থাৎ আমাদের জেনে রাখতে হবে যে কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে সাবজেক্টের কি ভিন্ন পরিচয়। অর্থাৎ যে যিনি সাবজেক্ট সেটা যদি ইকুয়াল শেষের যেটা সেটা হয়, মানে অবজেক্টের জায়গায় যেটা বসবে সেটা হয়, তাহলে সেটা কমপ্লিমেন্ট। আর যদি সেটা, যদি আমরা সমান সমান দিয়ে যদি না বুঝতে পারি বা সাবজেক্টের ভিন্ন পরিচয় না দেয়, তাহলে কি হবে সেটা অবজেক্ট। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? সাবজেক্ট, অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি? না বুঝলে বলো, বলে দিচ্ছি, সমস্যা নাই। ভাইয়া, অবজেক্টের আগে সবসময় একটা ভার্ব থাকবে না, এরকম কিছু না? আচ্ছা, আচ্ছা সেইটা তো আলাদা বিষয়। আমি তোমার এখন যেটা বোঝাচ্ছি যে এমনি সিম্পল সেন্টেন্স ধরো,
সাকিব ইজ এ ব্যাড বয়, সাকিব ইজ এ স্টুডেন্ট, তারপরে হি প্লেস ফুটবল, হি প্লেস ক্রিকেট। জাস্ট তোমার এই অবজেক্টের কমপ্লিমেন্ট জানার জন্য জানতে হবে যদি সাবজেক্টের ভিন্ন পরিচয় দেয়, অর্থাৎ সাবজেক্ট ইকুয়াল যদি শেষেরটা হয় তাহলে সেইটা হবে কি বলতো কমপ্লিমেন্ট। আর যদি না হয় তাহলে কি ভিন্ন দেয়, ভিন্নতা দেখায়, তাহলে সেটা হবে অবজেক্ট। এইটুকু মনে রাখলেই হবে। কারণ ঠিক আছে। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না ভাইয়া, অন্য টপিকে ওকে। যাচ্ছি। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, উল্লেখ্য যে কি বলতো ক্লজ এর মধ্যে এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। ক্লজ এর মধ্যে কি থাকতে পারে বলতো, এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে। এখন কেমন সেইগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এখন দেখো, ফ্রেজের সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। কি হইলো, বিষয়টা কেমন হইলো? ফ্রেজের কি থাকে না? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। সেহেতু শুধু ফ্রেজ ব্যবহার করে সাধারণত কোনো সেন্টেন্স বানানো যায় না। এই তো সহজ করে দিল। বিষয়টা কেমন? ধরো এই যে এখানে কি লেখা আছে, উদাহরণটা, শি স দি ম্যান গোয়িং টু মার্কেট, তাই না? এখানে দেখো এ বাক্যে শি স দা ম্যান হলো একটি ক্লজ। কেন ক্লজ বলো তো, কেন ক্লজ বলতে পারবা? ভার্ব আছে। কারণ শব্দগুলোর মধ্যে সাবজেক্ট ও প্রেডিকেট রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে কথা আছে। এখানে আচ্ছা, এই গোয়িং টু মার্কেট জিনিসটা কি বলতো, বলতে পারবা? আচ্ছা, বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা এখন জাস্ট আমরা আগে চিনি ফ্রেজ কি আর ক্লজ কি। আমরা এখানে একটা নতুন তথ্য জানলাম, কি বলতো, ফ্রেজের হ্যাঁ, ফ্রেজের সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না। সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না, তার মানে যার সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে সে হচ্ছে কি বলতো ক্লজ। বুঝছো কিনা? যেহেতু ফ্রেজের সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না, সেহেতু যার থাকবে সে হবে কি ক্লজ। এতটুকু বুঝছো কিনা? কথা বলো হ্যাঁ, না কেন তোমরা? ওকে। জি, আমি এই যে এতটুকু বুঝে গেছি। আচ্ছা, পরবর্তীতে আমি যে বললাম গোয়িং টু মার্কেট জিনিসটা কি, দেখো গোয়িং টু মার্কেট হলো একটি ফ্রেজ। কারণ কি, তার ভিতরে কি ছিল না, সাবজেক্টও ছিল না, ফাইনাইট ভার্বও ছিল না। কারণ উপরের যেটা যে উদাহরণটা, হি স দা ম্যান, এটা কিন্তু একটা ক্লজ, কারণ এর ভিতরে সাবজেক্টও আছে, আবার কি আছে বলতো, প্রেডিকেটও আছে। এটাও আছে। হ্যাঁ, বাট দেখো গোয়িং টু মার্কেট এটা কি বলতো, গোয়িং টু মার্কেট এটা হচ্ছে একটা ফ্রেজ, কারণ এর ভিতরে কি নাই, সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি আর কি, তোমাদের স্যার টেলিগ্রাম ফাইনাইট গ্রুপে ভার্বটা পিডিএফ। একটু বোঝান। বুঝি নাই। ফাইনাইট ভার্বটা একটু বোঝান। আচ্ছা, ফাইনাইট ভার্ব হচ্ছে কি বলতো সমাপিকা ক্রিয়া। এখন এর আলাদা ভার্বের ক্লাসে আমি বলি নাই সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব বলার তো কথা, ভার্বের ক্লাস করো নাই? এখন আবার ওইটা, আচ্ছা বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, মানে বিষয় হচ্ছে এমন যে মনে করো বাক্যের অর্থ বা মনে করো যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে, হ্যাঁ, এমন একটা ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি গঠন হয় সেটা হবে ফাইনাইট ভার্ব। ধরো আমি বললাম আই প্লেড ফুটবল, হ্যাঁ, ধরো বললাম আই প্লেড ফুটবল, তাহলে দেখো তো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। জি। আচ্ছা, তো এখন কিন্তু তোমার যেটা হচ্ছে মনে করো নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, সেটাই কিন্তু এরকম হবে না। কেমন, সেটা আবার কেমন? আচ্ছা, আমার ওখানে রেকর্ড ক্লাস ছিল, এখন আমি ওইটা যদি আলোচনা করতে গেলে এইদিকে শেষ হবে না যদিও। আচ্ছা, তুমি জাস্ট জানে রাখো যে হচ্ছে ফাইনাইট ভার্ব একটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যটা এমন ভাবে শেষ হয় যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। আর যেটা মনে করো যে নন ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে কি করে, সেটা হচ্ছে তোমার হয় কিন্তু যেটা, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, ফাইনাইট ভার্ব সবসময় কি করে জানো, টেন্স পার্সন আর নাম্বারের সাথে কি করে, সেটা হচ্ছে এগ্রি করে, মানে বিষয়টা এমন। বাট নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট টেন্স পার্সন এদের সাথে এগ্রি করে না। এগ্রি, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া বলতেছেন এগ্রি করে না, এগ্রি বিষয়টা কি? ওই যে আছে না বিষয় যে পার্সনের জন্য কি বসে, হ্যাঁ, বা এ নাম্বার সিঙ্গুলার প্লুরাল টেন্স কোন টেন্সে বসছে এইগুলা। আচ্ছা, আমি, তোমরা যদি কারোর মানে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে খুবই সমস্যা হয়, জাস্ট আমার
হচ্ছে বললো, ইনবক্সে বললো অথবা বললো, অথবা আমি যদি ওই ক্লাস পাই দিয়ে দেবো, কারণ আমি এখন ওই ভার্বের পুরো ডিটেলসে আলোচনা করতে হবে, বুঝছো? কারণ আমি যদি শুধু বলি যে আচ্ছা ভাইয়া ক্লাস ফাইনাইট ভার্ব করান। সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ, তুমি এখন শুধু এইটুক বুঝবে না, যা যে হচ্ছে আর কি আগে শুনো নাই বা, হ্যাঁ, বুঝছো কথা? ভাইয়া, আচ্ছা ভাইয়া। ভাইয়া, আজকে তো অনেক কঠিন একটা চ্যাপ্টার ভাইয়া, ভার্ব সম্পর্কে আগে জানা লাগবে, কারণ ভার্বের ক্লাস তো রুটিনে দেখতেছি। হ্যাঁ ভার্বের ওইটা ক্লাস তো তো নেই। আগে ভর্তি হওয়ার আগে হয়েছিল, আমি দেখে নিবান, সমস্যা নাই, ক্লাস করেন। আচ্ছা, রেকর্ড ক্লাস আছে, হ্যাঁ। আচ্ছা, না হইলে আমি আবার ক্লাস নেবো অফ ডেতে, মানে যেদিন তোমাদের ক্লাস নাই, তোমাদের বেশিরভাগ যদি সমস্যা থাকে আবার ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই, হ্যাঁ। আমরা এখন এই টপিকে যাই, আচ্ছা। কারোর যদি পার্সোনালি সমস্যা একটু বইলো, ঠিক আছে? ওকে। ওকে। তো আমরা এখন দেখি, দেখো, যে গোয়িং টু মার্কেট যেটা আমি বললাম, এটার হচ্ছে কি সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নাই, তাইলে এটা কি বলো তো? এটা হচ্ছে ফ্রেজ, নিঃসন্দেহে, কোনো মানে আমাদের কোনো ইয়েই নাই, চিন্তার কারণই নাই। আচ্ছা, এখানে আমরা দেখো, বাক্য তৈরিতে ফ্রেজের ব্যবহার জরুরি নয়, কি বললাম? বাক্যের বাক্য তৈরিতে ফ্রেজের ব্যবহার জরুরি নয়, কিন্তু শুধু গোয়িং টু মার্কেট ফ্রেজটি ব্যবহার করে বাক্য গঠন সম্ভব নয়। অর্থাৎ একটা বাক্যে তুমি যদি ফ্রেজ না ব্যবহার করো তাহলেও কিন্তু বাক্য গঠন হইতে পারে, বাট বাট কি বাট যদি তুমি শুধু ফ্রেজ দিয়ে বাক্য গঠন করতে চাও, কিন্তু সেই বাক্যটা গঠন হবে না। কারণ দেখো, আমি যদি বলি গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে, তোমার মনে একটা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে না যে বাজারে গিয়ে কি, এরকম হচ্ছে না? অবশ্যই। অবশ্যই। ধরো আমি তোমার বললাম যে আমি মনে করে যে এখানে আমাদের আগের ব্যাচে একটা মেয়ে ছিল সাদিয়া, হ্যাঁ, ও জাহাঙ্গীরনগরে পড়ে এখন। আর হচ্ছে, আচ্ছা যাই হোক, তো ওরা ওরা কি ক্লাসে মজা করে এই বলতাম, ধরো আমি মানে বলতাম এরকম এই টপিক পড়াইতে, ধরো আমি সাদিয়া তোমার বাসায় গিয়ে বললাম যে সাদিয়া তুমি, আর কিছু বললাম না, তো তুমি আমার স্বভাবতই জিজ্ঞাসা করবে ভাইয়া কি, তা ধরো আমি বলতেছি না, চুপই আছি, তোমার মনে একটা আকাঙ্ক্ষার জন্মাবে না যে ভাই এত দূর আমার বাসায় আসলে আসি আমার বলতেছে সাদিয়া তুমি, আর কিছু বলতেছে না। অর্থাৎ কি, ফ্রেজের ক্ষেত্রে বিষয়টা এরকম যে তোমার পরিপূর্ণ অর্থ, মনে করো যে তুমি শুধু বাক্যের বাইরে যদি নাও, তাহলে সেটা তোমার পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে না, একটা আকাঙ্ক্ষা, একটা এরকম কোনো কিছু জন্মাবে এই ভেতরে, বুঝছো কিনা? আচ্ছা, সাদিয়ার নাম নিয়ে কথা বললাম, তোমরা আবার কিছু মনে নিও না, কারণ তোমাদের এখনো সবার নাম আমার ওইভাবে মুখস্থ হয় নাই, বা তোমার হবে হয়তো সামনে, সমস্যা নাই। তবে কয়েকজনের নাম মনে আছে, কি যেন, ওই যে মেঘলা, আর ওরা কি ইনবক্সে অনেক যে কোনো টপিকে সমস্যা হইলে বলে, আর একটা মারিয়া মেবি, যাই হোক। আচ্ছা, এবার দেখি ক্লজের প্রকারভেদ কি। গঠনগত ভাবে ক্লজ তিন প্রকার: ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আচ্ছা দেখো, এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের লগো দিয়ে দিচ্ছি, তো যাই হোক, আমরা বোঝানোর সুবিধার্থে আর কি। তো ইন্ডিপেন্ডেন্ট এখন পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, অপশনে, যে কোনটি ধরো হুইচ ইজ দি কারেক্ট ক্লজ। তো এখানে প্রশ্নে থাকতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। এখন তোমার জানতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেই প্রিন্সিপাল ক্লজ সেই মেইন ক্লজ, হ্যাঁ, মানে একজনের বিভিন্ন নামে ডাকা আর কি, এইটা জানতে হবে। কারণ তোমার দেখা যাচ্ছে তুমি পড়ে আসছো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, তুমি ধরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পড়ো না, তো তোমার পরীক্ষার হলে তো বুঝবা না যে কি আসলে এটার আরেকটা নাম আছে এইটা, হ্যাঁ, এই কারণে জেনে রাখতে হবে। তো আরেকটা দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা কি কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংক্ষেপে আইসি দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? এই ক্লজটি অপর কারো সাহায্য ছাড়া নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এখন দেখো আমরা বলি না, বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানে কি বাংলাদেশ একটা কি দেশ, স্বাধীন দেশ। যদিও এখন মাঝে আমরা পরাধীন ছিলাম, এখন আবার মোটামুটি স্বাধীন। তো আমার কথা হচ্ছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে স্বাধীন বলতেছে, অর্থাৎ কি, যে ক্লজটি অপর কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন বিষয়টা দেখো। এবার ধরো এখানে আমরা একটা সেন্টেন্স বললাম, সোহেল বিকাম প্লেসড হোয়েন হি হার্ড দি নিউজ। অর্থাৎ সোহেল খুশি হয়েছিল যখন সে সংবাদটা শুনেছিল। এখন আমি যদি বলি, ধরো বললাম সোহেল বিকাম প্লেসড, একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, দেখো তো, সোহেল খুশি হয়েছিল,
হইতে পারে না? সোহেল খুশি হয়েছিল, এটা হইতে পারে না? পারে। অর্থাৎ এটা স্বাধীন। পারে। বাট আমি যদি বলি হয়নি হেয়ার দ্য নিউজ, যখন সে সংবাদ শুনলো, তোমার মনে একটা আকাঙ্ক্ষা জন্মাচ্ছে না? তখন কি হইলো, মনে আসতেছে না? আসতেছে। দেখো, হ্যাঁ, তাইলে কি, যেহেতু দেখো এইটা ছাড়াও কিন্তু প্রথমটার একটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে, অর্থাৎ এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বাট আমি এইটা বাদ দিয়ে যদি আমি শুধু বলি যে হয়নি হেয়ার দি নিউজ, যখন সে সংবাদ শুনলো, তুমি মুখ দিয়ে না বললেও তোমার মনের ভিতর প্রশ্ন আসতেছে, তখন কি হইলো, তাই না? তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ না। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখবো যেটা একে একই পরিপূর্ণ অর্থ দিচ্ছে, মনের ভাব প্রকাশ করছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ভাই এই বাক্যের ইন্ডিপেন্ডেন্ট। ভেতর ফ্রেজটা কোনটা হবে? হ্যাঁ, এই বাক্যের ভেতর ফ্রেজ নাই ভাইয়া, ফ্রেজটা কোনটা হবে? না এখানে তো ফ্রেজ নাই। আচ্ছা, ফ্রেজের উদাহরণ আছে, তোমার টেনশনের কারণ নেই। এটা তো ক্লোজ। হ্যাঁ, হ্যাঁ, আরে মুছেও না, মাউস কাজ করে না। আচ্ছা, আমরা আর প্রশ্ন সব ক্লাস শেষে তোমরা বলবা যে কোনো প্রশ্ন, আগে সবকিছু টপিক সব নিচে আছে তোমার প্রশ্নে। যেমন গতদিন জিকে ক্লাস নিচ্ছিল শাহরিয়া, তো হচ্ছে আহ যে টপিক বলছিল সেটা কিন্তু নিচেই ছিল, মানে ওই ইয়ে করা কিন্তু আগেই ধরো বলছিল যে এটা থাকা উচিত ছিল বা এরকম এরকম, বাট ওইগুলো কিন্তু নিচে ছিল। তোমাদের যে প্রশ্নগুলো ওইগুলো সব উত্তর নিচে ছিল। মানে কারণ পরিপূর্ণটাই, যখন একটা পিডিএফ করা হয়, কোনো লেকচার শিট তৈরি করা হয়, বিভিন্ন জায়গা থেকে মনে করো তথ্য সংগ্রহ করে কোনগুলা পরীক্ষা আসতে পারে কোনগুলা আসতে না পারে, হ্যাঁ, সব কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু সবকিছু ক্লাস লেকচার করা হয়। এখন তুমি শুধু শুধু বইতে পড়তে গেলে কিন্তু সব মানে হজবরল টাইপের সবকিছু দেয়া আছে, কিন্তু সবকিছু পড়তে হয় না, সবকিছু পড়া লাগেও না, মেন বিষয় বুঝতে হয় আর প্র্যাকটিস করলে হয়। ওকে, আমরা এখন যাই, দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কি হয়। ওকে, এই ক্লজটির শুরুতে কোনো কনজাংশন থাকে না, বাট দেখো, আরে কি একটা অবস্থা। ওকে, শুরুতে কোনো কনজাংশন থাকে না, বাট আমি যদি বলি দেখো এই জায়গায় কিন্তু কনজাংশন ছিল, হোয়েন হি হিয়ার্ড দ্য নিউজ, মনে করো প্রথম টুক নাই, তো আমি যদি দ্বিতীয় টুক বলি, এটা একটা কনজাংশন না, হোয়েন। ভাইয়া। জি ভাইয়া। বুঝলাম, হ্যাঁ ঠিক আছে। আরে মাউসে কাজ করতেছে না, কষ্ট পেলাম। ওকে, আমি এমনি বলি, দেখো, আচ্ছা, তো কনজাংশন থাকবে না। মেন আমাদের প্রথম শর্ত কি বলতো, ক্লজটির শুরুতে কোনো কনজাংশন থাকবে না। যদি কোনো ক্লজের শুরুতে কনজাংশন থাকে, তাহলে সেটাই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। আচ্ছা, 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 আট, আচ্ছা, এখানে আচ্ছা কই গেল, ওকে, আচ্ছা, তাহলে সেটাই, এই যে কই গেল, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে না। তার মানে কি, প্রথম যেটা আমি বললাম, যে যেটার কনজাংশন সেটা তো এমনি ধার করা লোক, তাই না? যে ধার করা লোক মানে আগেই কনজাংশন ধার করে নিয়ে ও সেন্টেন্সের শুরুতে বসিয়ে অন্য একজনের সাথে জুড়তে চাচ্ছে, সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। তো নিজেই তো ধার করা লোক, ও স্বাধীন হইলো কিভাবে? ও তো আর স্বাধীন না, তাই না? তো স্বাধীন ভাইয়া। হচ্ছে বিষয়টা, স্বাধীন মানেই স্বাধীন, স্বাধীনের কোনো ডেফিনেশন নেই, ও পরিপূর্ণই স্বাধীন, হ্যাঁ। তো আমরা এইটুকু জেনে রাখি যে যার শুরুতে কনজাংশন থাকবে সেটা আইসি হবে না। আইসি মানে কি বলতো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো কোনো বাক্যের শুরুতে মাঝে শেষে যেখানেই হোক অবশ্যই একটা আইসি থাকে, নতুবা সেটা কোনো বাক্যই না। তার মানে আমাদের জিনিস জানতে হবে যে কোনো বাক্য শুরুতে হোক শেষে হোক আর মাঝে হোক, বাক্য হইতে হলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, নাইলে সেটা কোনো বাক্যই হবে না। তৃতীয়ত কি, প্রকৃত অর্থে এটি একটি বাক্যে শুধু একটি আইসি থাকবে, অর্থাৎ একটি বাক্যে শুধুমাত্র একটি আইসি থাকবে প্রকৃত অর্থে। হ্যাঁ, বাক্যের অন্যান্য অংশে অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা কোঅর্ডিনেট ক্লজ, তা না হলে ফ্রেজ, অর্থাৎ একটা থাকবে কি বলতো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা কি থাকতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, আর একটা অথবা কি থাকতে পারে, কোঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, অথবা ফ্রেজ থাকতে পারে, বাট একটা তোমার আইসি থাকতেই হবে। বুঝছো বিষয়টা?
আরেকটা যেটা আমি বললাম, শুধু একটা আইসি ব্যবহার করে সাধারণত একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন সম্ভব, যেটা আমি উপরে দেখাইলাম। সোহেল বিকাম প্লিজ, শুধুমাত্র একটা আইসি ব্যবহার করে পূর্ণাঙ্গ বাক্যের গঠন কিন্তু সম্ভব হয়েছে, তাই না? এই যে নিচে আবার ওই উদাহরণটাই দেওয়া আছে, ওইটা আর আমি বলতেছি না। এবার আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো বুঝলাম, এবার আমরা দেখি ডিপেন্ডেন্ট ক্লজ কি। তো দেখো, এটা তো ডিপেন্ড মানেই নির্ভর করা, এ তো সহজ বিষয়, একজন আরেকজনের উপর নির্ভর করবে। কেমন বিষয়টা আমি উপরে পড়লাম না, জাস্ট উদাহরণে চলে যাচ্ছি, দেখো বুঝবে উদাহরণ দিলে। ইফ দোলা গেটস দি প্রাইজ শি বিকামস হ্যাপি হ্যাপি। হ্যাঁ, এখানে দেখো, ইফ দোলা গেটস দি প্রাইজ হলো একটি ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল বাক্য। কেন? কারণ আমি যদি বলি, যদি দোলা প্রাইজটা পাইতো, তুমি তুমি তাইলে তোমার মনে আসতেছে না, তাইলে কি হইতো, তাইলে সে কি করতো, মনে আসতেছে না? কারণ তো এ নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? কারণ ও একটা আইসি এর উপর নির্ভরশীল। হ্যাঁ, তো দেখো, এখানে ইফ দোলা গেটস দি প্রাইজ বললে কিছুটা অর্থ বোঝালেও পুরোপুরি অর্থ প্রকাশ করতেছে না। তার মানে কি, এই ক্লজটি আইসি এর উপর নির্ভরশীল। বুঝছো কিনা? জি। না বুঝলে বলবা, সমস্যা নেই তো, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা আসবে। আচ্ছা, আমরা এতক্ষণ একটু আগে দেখলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্য, এখন দেখবো ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্য। এখন দেখো, এই ক্লজটি শুরুতে কি থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, যেটা আমরা উপরে বললাম, যে যার শুরুতে কনজাংশন থাকবে সেটা আইসি হবে না, বাট কি হবে? ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন? ওই যে সে হয়েন, সহেলের হয়েন। হ্যাঁ, অথবা ধরো হোয়াইল হইতে পারে, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, হু, হোয়াট, হুজ, হোম, হুইচ, হোয়ার, হোয়ারাস, হাউ, হোয়াই, দ্যাট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, যাই থাকুক কনজাংশন থাকতে পারে। এখন কোন বাক্যে যে কোনো স্থানে ডিসি বসতে পারে। ডিসি মানে কি? তোমরা আবার ডিসি মানে ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট কমিশনার মনে করার কোনো এই দরকার নেই। কারণ নেই। ডিসি মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সংক্ষেপে বোঝার জন্য আর কি ব্যবহৃত করা। ওকে, জি। আচ্ছা। আরে, কি একটা অবস্থা! ওকে, তারপরে দেখো, আচ্ছা, ডিসি ছাড়াও বাক্য হইতে পারে, যেটা আমরা বললাম, যে শুধুমাত্র একটা আইসি দিয়ে কি হইতে পারে বলতো, বাক্য গঠন সম্ভব হইতে পারে। হ্যাঁ, একই বাক্যে একাধিক ডিসিও থাকতে পারে। হ্যাঁ, একাধিক একাধিক ডিসি কেমনে থাকবে? উদাহরণ, কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণ কি? কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি প্রশ্ন বলতে পারো, ভাইয়া কমপ্লেক্স সেন্টেন্স কি? এখন তো তাইলে আমার চলে যেতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে। হ্যাঁ, আমি শেখাবো, সমস্যা নাই। আপাতত জেনে রাখো কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ওকে। এবার তো আমরা বুঝলাম। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না ডিপেন্ডেন্ট ভাইয়া। ক্লজের ওই আচ্ছা, খ নম্বরটা বলুন। আচ্ছা, কোনো বাক্য যে কোনো স্থানে ডিসি বসতে পারে, মানে মানে একটা বাক্য মনে করো, হ্যাঁ, ও তো পরিপূর্ণ একটা আর একটার উপর নির্ভর করবে। তো এটা যে কোনো হয়, শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। কেমন? ধরো আমি যদি সহেলের উদাহরণটাই দিই, বা এটাই দিলাম, ধরো শি বিকামস হ্যাপি ইফ দোলা গেটস দি প্রাইজ, যদি এটা প্রথমে থাকে, হ্যাঁ, আর এটা যদি পরে থাকে, কোনো সমস্যা নেই। সে খুশি হইতো যদি দোলা পুরস্কার পাইতো, আর এখানে বলতেছে যদি দোলা পুরস্কার পায় সে খুশি হবে, সে খুশি হয়। মানে যে এদিকেও থাকতে পারে, ওদিকেও থাকতে পারে, যেদিক ইচ্ছা সেদিক থাকতে পারে, সমস্যা নেই। অর্থাৎ বাক্যটির ডিসি যে কোনো স্থানে বসতে পারে। বুঝছো কিনা? জি। ওকে, এবারে আমরা দেখি কোঅর্ডিনেট ক্লজ, সিসি। এতক্ষণ বললাম আইসি, ডিসি, এবার বললাম সিসি। এই সিসি মানে ভাবো না যে সিসি বাংলা একটা অনেক মানে বারংবার আসে, যেটা সিসি তুমি কি নিস, কি অর্থে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, বাংলা দ্বিতীয় পদ। আচ্ছা, আচ্ছা, এইবার দেখি আমরা কোঅর্ডিনেট ক্লজ। এটি মূলত কোঅর্ডিনেটিং কনজাংশন সম্বলিত একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা আইসি। ক্লজটি কেবল কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে ব্যবহৃত হয়। এখন ওই যে বললাম, তোমার বুঝতে হবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড। কম্পাউন্ডের শেষে ম্যাক্সিমাম সময় বসে এরকম এন্ড, বাট, মানে সহজে বোঝাচ্ছি, এখন তো পরিপূর্ণ ওইভাবে বোঝানো সম্ভব না। মানে অর্থাৎ দুইটা বাক্যকে এন্ড দ্বারা, বাট দ্বারা, হ্যাঁ, বা দুইটা স্বাধীন বাক্যকে এন্ড দ্বারা, বাট দ্বারা, তারপরে আরো আছে, এগুলো কনজাংশন দ্বারা যুক্ত হয়।
আচ্ছা, এই যে এখানে আছে তো, সরি আমি ওর কি বলতেছি, দেখো কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কি বলতো, এন্ড বাট অর সো দেয়ারফর অ্যাজ ওয়েল অ্যাজ এইদার ডট ডট অর নেইদার ডট ডট নর বোথ ডট ডট এন্ড নট অনলি বাট অলসো। এই প্রত্যেকটা জিনিস দিয়ে কি হয় বলতো, ব্যবহৃত হইতে পারে সেন্টেন্সের ভিতরে। ওকে, এই মানে, আচ্ছা তোমরা সবাই যে ক্লাস থেকে চলে যাচ্ছ, হ্যাঁ, তোমরা কি বুঝতেছো ক্লাস শেষ হয় না, এখনো ফ্রেজের ক্লাস বাকি আছে। তোমাদের ক্লাস থেকে চলে গিয়ে তোমাদের কি মানে ক্লাস রেকর্ড দেয়া কি মানে আমাদের ভুল হয় নাকি? ক্লাস করো না কেন? ক্লাস না করলে ক্লাস নিতে মন চায় আমাদের, বলো? যাই হোক, কি আর বলবো, মানে এখন ওই যে পাপনের মতো বলতে হবে, যাই হোক কি আর বলবো। ওকে, দেখো কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি, কোনো বাক্য শেষে কি হয়েছে? রাষ্ট্রপতির ডায়লগ ভাইয়া, তাই বলতেছি নাইস এন্ড নাইস এন্ড অ্যাট্রাকটিভ, সরি। আচ্ছা, মানে বললে আর কি মনে হচ্ছে বিপদে পড়ে গেছে, হ্যাঁ, এই যে মুরব্বির মতো অবস্থা, মুরব্বি আচ্ছা, নতুন ডায়লগ দিছে, যাই হোক। আচ্ছা দেখো, কোনো বাক্যের শেষের দিকে সাধারণত কি হয়, কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেট ক্লজ থাকে। কোথায় থাকে? শেষের দিকে। একই বাক্যে একাধিক সিসি থাকতে পারে। এখানে জাস্ট অত জানার দরকার নেই, একবার পড়বা। আর এখান থেকে জানার দরকার নেই, মেন হচ্ছে তোমার জানতে হবে এই কোনগুলা থাকে মাঝে, এন্ড বাট দেয়ার ফর অ্যাজ ওয়েল অ্যাজ এই ডট 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 ডট, যা এইগুলা, হ্যাঁ। এই হচ্ছে, ও শিট, এখানে শুধু ক্লজের দেওয়া আছে, ওকে সমস্যা নাই। আর একটা পিডিএফ আছে, আমি একটু এই পিডিএফ থেকে যাই, আর একটা পিডিএফ ওপেন করতেছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা পিডিএফ দেখা যায় আরেকটা? পিডিএফ কি দেখা যাইতেছে? অনেক সুন্দর পিডিএফ গুলো, পিডিএফ সুন্দর? আসলে সুন্দর দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে, আচ্ছা ক্লজ ওই পর্যন্তই ধরো, ক্লজ এটাও আছে নিচে। তো আমরা এখানে একটু ফ্রেজ দেখি। ওই পর্যন্ত তোমরা তো বুঝছো মনে হয় যে আইসি কি, সিসি কি আর ডিসি কি, বুঝছো না? আব্দুল্লাহ টু এভরিওয়ান, বুঝো নাই? আব্দুল্লাহ বুঝো নাই? হ্যাঁ বুঝছি। ওকে, না বুঝলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো, আমরা ফ্রেজ জানি, ফ্রেজ কি আমরা আগেই বলছি, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ, হ্যাঁ। জাস্ট এইটুক জানলেই হবে। এখন আমরা জানি ফ্রেজের মৌলিক গুণাবলী কয়টি, তিনটি। আমরা যেমন জানলাম না যে ক্লজ হইতে হইলে কি কি হইতে হবে বা থাকতে হবে, সেম ভাবে ফ্রেজ হইতে গেলে কি কি হইতে হবে বা থাকতে হবে। আচ্ছা ক্লাস কি 54 কাইটে যাবে নাকি? মনে তো হইতেছে। আচ্ছা ক্লাস কাটে গেলে এই লিঙ্কে ঢুকলেই হবে, সমস্যা নাই, হ্যাঁ। ওকে, দেখো ফ্রেজের কখনোই সাবজেক্ট থাকবে না, কি হবে, ফ্রেজের কখনোই সাবজেক্ট থাকবে না। কেমন সেটা? আচ্ছা কেমন সেটা আমি কিন্তু প্রথমেই ওই যে তোমার ক্লজের ওইটাই দিছি আর কি, যে, আচ্ছা দেখো, আমি প্রথমে ওইটা কি দিছিলাম বলতো, গোয়িং টু মার্কেট। এটা কি কোনো ইয়ে আছে, সাবজেক্ট আছে? সরি, মার্কেট বানান একটু ভুল গেছে। আচ্ছা তোমরা বুঝে নাও তো, মাউস কাজ করতেছে না তো, এই কারণে আর কি অন্য মাউস লাগাইতে হবে। ওকে, তো ফ্রেজের কখনোই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব মানে কি বলতো, সমাপিকা ক্রিয়া। এবং ফ্রেজটি বাক্যে একটি পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পার্টস অফ স্পিচ কি? আমার মনে হয় না এখানে যারা ক্লাস করতেছো কাউরে মানে বলার দরকার আছে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, বলার কি দরকার আছে? না, পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি। ওকে, তারপরও আমি আর একবার বলে রাখার জন্য বলি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ এভরি সিঙ্গেল ওয়ার্ড ইজ এ সেন্টেন্স কল্ড পার্টস অফ স্পিচ। ওকে, আশা করি বুঝছো। আচ্ছা এবার আমরা দেখি ফ্রেজ কত প্রকার। 7 প্রকার। আমরা দেখলাম ক্লোজ কত প্রকার, ক্লোজ কত প্রকার, 3 প্রকার। বলো? 3 প্রকার, আইসি সিসি আর ডিসি।
ওকে, এবার আমরা ফ্রেজটা আমরা যেগুলো থেকে পরীক্ষা আসে সেইগুলো একটু আলোচনা করবো। এইগুলা থেকে খুব কম আসে, দেখো এইগুলা থেকে আসে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ, এইগুলা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো আমরা আরো এইগুলা জানার জন্য জানবো, বাট এইগুলা ভালো করে গুরুত্ব সহকারে পড়বো, ঠিক আছে? এখন দেখো, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কিভাবে বসতে পারে? আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। কিভাবে? প্রথমে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। যেমন ধরো দি আগলি গার্ল, এটা একটা কি বলতো নাউন ফ্রেজ। পরীক্ষা আসলো, দে লুক এট দি আগলি গার্ল, দি আগলি গার্ল এর নিচে দাগ, বলছে হুইচ ইজ দি কারেক্ট ফ্রেজ অর ক্লজ বা যাই দিল, তাহলে তখন আমরা কি বলবো বলো তো? নাউন ফ্রেজ। কেন? কারণ আমরা স্ট্রাকচারে জানি কি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ। কি বললাম? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেটা নাউন ফ্রেজ। এই, আচ্ছা তোমরা নোট করবা এইগুলা ফ্রেজের গুলা, ক্লোজের গুলা তোমরা পারবা, ফ্রেজের গুলা নোট করবে তোমরা, হ্যাঁ? নাউন ফ্রেজের যে গুলা লাল দিয়ে হাইলাইটস করা এগুলা। তো স্ট্রাকচার 2 এ যদি আমরা দেখি, নাউন প্রিপজিশন নাউন কেমন, প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, যে তোমরা বুঝবা না এরকম কোনো কাহিনী নাই। দেখো, হি রিপেয়ার দি ব্রোকেন লেগ অফ চেয়ার। দেখো তো, নাউন হচ্ছে কি? দি ব্রোকেন লেগ, প্রিপজিশন অফ নাউন হচ্ছে চেয়ার। সেম ভাবে যদি আমি বলি নাউন প্লাস এন্ড অর নাউন, এটা থাকলে নাউন ফ্রেজ কেমন? দেখো, নাউন হচ্ছে ডে, এন্ড এই যে নাউন হচ্ছে নাইট। সেম ভাবে কমপ্লিমেন্ট এস প্লাস নাউন বা পসেসিভ ফর্ম প্লাস নাউন। দেখো, স্পিকার্স, স্পিচ, এই যে এস আছে না, তুমি যেখানে দেখবা কমপ্লিমেন্ট এস, সেটাই হয়ে যাবে কি বলতো? নাউন। নাউন কি? ফ্রেজ। তোমরা বুঝতেছো নাকি আমি হুদাই বলতেছি? না না ভাইয়া, বুঝতেছি ভাইয়া, এটা নিট বই থেকে পড়লে কেমন হয়? নিট বই ভালো, নিট বই ভালো, সমস্যা নেই। নিট বই বেসিকের জন্য ভালো, প্র্যাকটিস করার জন্য মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম এক্সাম কেনা ভালো। নিট বই ভালো, সমস্যা না নিট বই থেকেও। আমি তোমাদের কি বলছি নির্দিষ্ট করে তোমাদের এই বই কিনতে হবে? বলি নাই। আমি বলছি যে বইগুলা ভালো সেইগুলা বলছি, আমি নাম বলছি। এখন তোমার যেটা ভালো লাগে, সবগুলাই ম্যাক্সিমাম